শুধু পোশাক নয়, এবার সব ধরনের আমদানি রপ্তানি পণ্যের স্টোর রেন্ট বা ডেমারেজ চার্জ মওকুফ হয়েছে। গত 16 জুলাই থেকে আগামী 5 আগস্টের মধ্যে যত পণ্য আসবে সবগুলোই এ সুবিধা পাবে। তবে এসব পণ্য অবশ্যই আগামী 14 আগস্টের মধ্যে চট্টগ্রাম বন্দর থেকে ডেলিভারি নিতে হবে। এফবিসিসিআই এর আবেদনের প্রেক্ষিতে নৌপরিবহন মন্ত্রণালয় থেকে এই সুবিধা দেয়া হয়েছে। এর ফলে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সাধারণ ছুটি, কারফিউ এবং ইন্টারনেট সংযোগ বন্ধ থাকার কারণে বন্দরে আটকা বিপুল আমদানি পণ্যের 7 দিনের চার্জ ব্যবসায়ীদের দিতে হবে না। এর আগে শুধুমাত্র বিজিএমই এর পণ্যের চার্জ মওকুফ করা হয়েছিল। তবে আগামী 14 আগস্টের মধ্যে যারা বন্দর থেকে মালামাল খালাস করে নেবে না, তারা এই সুবিধা পাবেন না। নিয়ম অনুযায়ী জাহাজ থেকে নামানোর পর একটি আমদানি পণ্য ভর্তি কন্টেইনার 4 দিন পর্যন্ত বিনা ভাড়ায় বন্দর ইয়ার্ডে রাখার সুযোগ পান আমদানিকারকরা। কোটা সংস্কার আন্দোলন পরবর্তী সহিংসতায় ক্রয় ক্ষতি কাটিয়ে উঠতে সরকারের কাছে সহজ শর্তে ঋণ চেয়েছে বস্ত্রকল মালিকদের সংগঠন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন বিটিএমএ। অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর কাছে লেখা চিঠিতে এ দাবি করে সংগঠনটি। চিঠিতে বলা হয়, প্রায় 2 সপ্তাহের অস্থিতিশীলতার কারণে বেশিরভাগ সময় বস্ত্র কারখানাগুলো বন্ধ থাকে। এতে ক্রয়াদেশ বাতিল, উৎপাদন কমে যাওয়া, কারখানায় শ্রমিকদের অনুপস্থিতি, কাঁচামাল সংকটসহ বিভিন্ন সমস্যায় পড়ে বস্ত্র কারখানাগুলো। এ অবস্থায় মালিকরা সর্বোচ্চ 2% সুদ হারে 1 বছর মেয়াদে ব্যাংক ঋণ চায়। উদ্ভূত পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব না হলে শ্রমিকদের বেতন ভাতা দেওয়ার বার্তায় হতে পারে বলে মালিকদের আশঙ্কা। চট্টগ্রাম বন্দর থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী অনুপম শীল। অনুপম, এই যে সব ধরনের পণ্য বন্দর ইয়ার্ডে রাখার যে বিনা মাসুলে রাখার যে সুযোগ দেয়া হয়েছে, তার প্রেক্ষিতে কতটা দ্রুত এই যে পণ্য জট কমবে বলে মনে করছেন? না, আসলে পণ্য জট কমার বিষয়টি সেটি ব্যবসায়ীদের তো ইচ্ছার উপর কিছুটা নির্ভর করছে। কারণ যখনই প্রায় 19 তারিখ থেকে আমরা দেখছি, 19 তারিখের একদিন আগে 18 তারিখ থেকে মূলত চট্টগ্রাম বন্দরে আস্তে আস্তে পণ্য জমতে শুরু করে। যেহেতু রাস্তাঘাটে গাড়ি চলাচল নিয়ে অর্থাৎ পণ্যবাহী যানবাহন চলাচলের কমে গিয়েছিল এবং ব্যবসায়ীরাও নানা ধরনের আশঙ্কা থেকে তারা বন্দর থেকে পণ্য খালাসের কার্যক্রমটি তারা কিছুটা গতি কমিয়ে দিয়েছিল বা তারা পারছিল না। তো এখন প্রথম দিকে আমরা দেখেছি যে বিজিএমই এ তারা নৌপরিবহন মন্ত্রণালয়ের কাছে একটা আবেদন করেছে এবং সেই প্রেক্ষাপটে বিজিএমই এর আবেদনের প্রেক্ষিতে সেই সময় আমদানি পণ্যগুলোর উপর, কন্টেইনারগুলোর উপর এই যে জরিমানা সেটি মওকুফের ঘোষণা করা হয়। পরবর্তীতে গত পরশুদিন আমরা দেখলাম যে এফবিসিসিআই এর পক্ষ থেকে অন্যান্য পণ্যের উপরও, অর্থাৎ তৈরি পোশাক খাত ছাড়া অন্যান্য পণ্যের উপরও কিন্তু তারা মওকুফ চেয়ে আবেদন করেছে এবং সেটি গতকালকে নৌপরিবহন মন্ত্রণালয় থেকে এটি অনুমোদন দেওয়া হয়েছে যে সেইখানেও 7 দিনের জন্য তারা ডেমারেজ চার্জ বা যেটি জরিমানা এসেছে সেটা মওকুফ করছে। এতে আবার কিন্তু সেখানে কিছু শর্ত দেওয়া হয়েছে। এর মধ্যে একটি শর্ত হচ্ছে নির্ধারিত সময়ের মধ্যে এই পণ্যগুলো বের করে নিয়ে যেতে হবে, নতুবা কিন্তু আবার এই সুবিধাটি পাওয়া যাবে না। এখন ব্যবসায়ীরা এর আগে যে কথাটি বলছিলেন যে তাদের একটি বড় ধরনের ক্ষতির মুখে তারা পড়তে যাচ্ছেন, সেই ক্ষতি কাটানোর জন্য মূলত সরকার এই উদ্যোগটি নিয়েছে। এখন ব্যবসায়ীদের ইচ্ছার উপরে আসলে অনেকটা নির্ভর করছে। তারপরে আমরা দেখছি যে প্রচুর পণ্য কিন্তু ইতিমধ্যে বন্দর থেকে আমদানিকারকরা, রপ্তানিকারকরা তারা কিন্তু ছাড় করানোর চেষ্টা করছেন এবং নিয়ে যাচ্ছেন। এর মধ্যে আমরা যদি গত বৃহস্পতিবারের কথা বলি, যখন সীমিত পরিসরে চালু হয়েছিল এই পণ্য খালাসের কার্যক্রম, বৃহস্পতি, শুক্র, শনি এই 3 দিনে কিন্তু অনেকটা এই চলতি বছরের মধ্যে রেকর্ড পণ্য ব্যবসায়ীরা তারা কিন্তু বন্দর থেকে ডেলিভারি নিয়েছে। অর্থাৎ যারা রপ্তানি তৈরি পোশাক খাত ছাড়াও যারা মূলত আমদানি রপ্তানি অন্যান্য খাতগুলোতে কাজ করছেন, তারাও কিন্তু চাচ্ছেন যে বন্দর থেকে দ্রুত এই সমস্ত পণ্য সরিয়ে নিতে। কিন্তু এখানে বিষয় যেটি হচ্ছে, একই সাথে কিন্তু চট্টগ্রাম বন্দর থেকে পণ্য খালাস হচ্ছে, আবার একই সাথে
আর অনেকগুলো জাহাজ যেহেতু এখানে কিউতে রয়েছে বা অপেক্ষমান রয়েছে, সেই জাহাজগুলো থেকে দ্রুত পণ্য চট্টগ্রাম বন্দরের ইয়ার্ডগুলোতে রাখা হচ্ছে এবং সেই তার ফলে যে পরিমাণ পণ্য বেরোচ্ছে আবার দেখা যাচ্ছে যে সেই ইয়ার্ডগুলোতে ঠিক একই পরিমাণ পণ্য এসে জমা হচ্ছে। তবে আস্তে আস্তে এই পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হবে আবার হচ্ছে এবং সামনে হয়তো আগামী 3-4 দিনের মধ্যে এটি পুরোপুরি ঠিক হয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। ধন্যবাদ অনুপম আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। সংকট না থাকলেও বাজারে সব ধরনের চালের দাম বাড়তি, চাল কিনতে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে ভোক্তাদের। টিসিবির হিসাবে গত এক মাসে চালের দাম বেড়েছে 4%। খুচরা ও মিল মালিকরা বলছেন কয়েকটি কর্পোরেট প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ করছে চালের বাজার, যার নেতিবাচক প্রভাব পড়ছে বাজারে। রাজধানীর বাজারে চালের কোনো অভাব নেই, কিন্তু দাম অনেক বেশি। মোটা চালের কেজি কমপক্ষে 54 টাকা, সরু চাল 70 টাকার উপরে। 2 সপ্তাহ আগে চালের দাম কেজিতে 2 থেকে 4 টাকা বাড়লেও তা আর কমছে না। এই অবস্থার জন্য মিল মালিকদের দুষছেন বিক্রেতারা। কতটুক ধানের দাম বেশি কম এটা মনে হয় সরকার খতিয়ে দেখলে ভালো হয়, কেননা এখন পর্যাপ্ত পরিমাণ ধান চাউল আছে, বাড়ার কোনো প্রশ্ন উঠে না। কেন বাড়বো? আগে মনে করেন কিনতাম 2 কেজি, এখন 1.5 কেজি কিনতে হয়। একটু কমাই কিনি যাতে করার কিছু আর থাকে না। চালের বড় মোকাম হিসেবে পরিচিত নওগাঁ ও কুষ্টিয়াতেও দাম চড়া। 50 কেজির বস্তায় বেড়েছে 150 থেকে 200 টাকা। এতে মিলগেট থেকেই বাড়তি দামে বিক্রি হচ্ছে চাল। দাম বাড়ার কারণ হিসেবে ধানের সংকট ও কর্পোরেট প্রতিষ্ঠানের মজুদকে দুষছেন মিলাররা। প্রত্যেকটা মিলে ধান মজুদ আছে, কিন্তু তারা লাভের আশায়, মুনাফার আশায় তারা বেচতেছে না, তারা সিন্ডিকেট করতেছে। ধান থাকবে মূলত কৃষকের কাছে, কৃষকের থেকে আমরা ধানটা কিনে নিয়ে আসব, কিন্তু ধান কিন্তু সকল ধান কৃষকের কাছে নেই। তৃতীয় পক্ষের কাছে ধান আছে, যারা ধান এবং চাউলের ব্যবসা করে না। এই শ্রেণী অনেক ট্রেডিং ব্যবসা আছে, তারা ধানটাকে মজুত করে ফেলেছে। চালের বাড়তি দামের কথা স্বীকার করছেন খাদ্য সচিবও। জানান বাজারে চালের সরবরাহ ঠিক রাখতে জোর দেওয়া হচ্ছে। কারসাজি রোধে বাড়ানো হয়েছে তদারকিও। চালের বাজার মধ্যবর্তী সময় কিছুটা বাড়ছে। এখন আমরা যেটা করছি যে সাপ্লাইটা টোটাল মানে সারা দেশ থেকে যে সাপ্লাইটা যাতে স্মুথলি হয়, সাপ্লাইটা ইন্টারাপ্টেড ছিল, যে আমরা স্পেশাল মানে অ্যাটেনশন দিয়ে বিভিন্ন জেলা থেকে ঢাকা, চট্টগ্রাম বড় বড় শহরে চাল সরবরাহটা নিশ্চিত রাখতে। খাদ্য মন্ত্রণালয়ের হিসাবে বর্তমানে সরকারি গুদামে চালের মজুদ প্রায় 12,68,000 টন। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জুলাই মাসে প্রবাসীরা দেশে রেমিটেন্স পাঠিয়েছেন 190 কোটি 90 লাখ ডলার। জুন মাসের তুলনায় যা প্রায় 25% কম। কারণ হিসেবে ব্যাংকাররা বলছেন ইন্টারনেট সেবা বন্ধ থাকার পাশাপাশি সাম্প্রতিক সহিংসতায় উদ্বেগ বেড়েছে প্রবাসীদের। তবে বিশ্লেষকরা বলছেন ভালো দর আর দ্রুত পাঠানোর সুযোগ পেলে বৈধ পথেই অর্থ পাঠাবেন প্রবাসীরা। ডিসেম্বর থেকে জুন প্রতি মাসেই প্রবাসী আয় ছিল 200 কোটি ডলারের ঘরে। জুনে আসে 35 মাসের মধ্যে সর্বোচ্চ 254 কোটি ডলার। জুলাই মাসের প্রথম 20 দিনে প্রবাসী আয় আসে 143 কোটি ডলারের মতো। তবে পরের 8 দিনে আসে 23 কোটি ডলারের কম। সব মিলিয়ে বিদায়ী মাসে রেমিটেন্স এসেছে প্রায় 191 কোটি ডলার। ব্যাংক কর্মকর্তারা বলছেন ইন্টারনেট সেবা বন্ধ থাকায় কয়েকদিন লেনদেন বাধাগ্রস্ত হয়েছে। পাশাপাশি বৈধ পথে অর্থ পাঠানোর বিপক্ষে নেতিবাচক প্রচারণাও আছে বিদেশে। আমাদের রেমিটিং হাউসের সাথে কন্টিনিউয়াসলি কথা বলছি এবং কিছু কিছু যারা সেন্ড এন্ডও আমরা চেষ্টা করছি আমাদের এজেন্টের মাধ্যমে কথাবার্তা বলার জন্য। এটাকে কন্টিনিউয়াসলি এখানে বেসিক্যালি প্রচার করতে হবে। আপনি এই যাতে করে মানুষের যে কনফিডেন্সের যে একটা ইস্যু আছে, যেটা কথাবার্তা বলা হচ্ছে, সেই কনফিডেন্সটা ফিরে পাওয়ার জন্য আমাদেরকে সবাইকে কালেক্টিভলি চেষ্টা করতে হবে। প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলে টাকা না পাঠিয়ে হুন্ডির পথ বেছে নিলে সুবিধা পাবে অর্থ পাচারকারীরা। হুন্ডির অর্থ জঙ্গিবাদ, সন্ত্রাস, চোরাচালানের মতো অপরাধেও ব্যবহারের ঝুঁকি আছে বলে মনে করেন অভিবাসন খাত বিশ্লেষকরা। আমি আশা করব যে এখানে আমাদের যারা প্রবাসীরা আছেন তারা এই অনৈতিক পন্থা বা হুন্ডির চেয়ে তারা বৈধ পথেই বেশি করে পাঠাবেন এবং সেক্ষেত্রে আমি মনে করি সেখানে রাষ্ট্রেরও কিছু উদ্যোগ নেওয়া উচিত। বিশেষ করে আমাদের একজন প্রবাসী টাকা পাঠানোর ক্ষেত্রে সে এত অপপ্রচারের চেয়ে সে বিবেচনা করে কিন্তু কয়েকটা জিনিস, কত দ্রুত আমার টাকাটা পৌঁছাবে, আমি রেটটা কি পরিমাণ পাবো। আইনজীবীরা বলছেন হুন্ডি একটি বড় ধরনের আর্থিক অপরাধ। অবৈধ পথে লেনদেন করা অর্থের দ্বিগুণ পরিমাণ জরিমানা সহ কারাদণ্ডের বিধান আছে আইনে। রেভিডেন্স না পাঠিয়ে হুন্ডি আকারে পাচ্ছে, এটা যদি আপনি ট্রেস আউট করতে পারেন, বাংলাদেশে ধরতে পারেন, তাহলে তো আপনি তাকে আইনের আওতায় আনতে পারছেন। এবং আইনের আওতায় আনতে পারলে আপনি যদি তাড়াতাড়ি ইনভেস্টিগেশন শেষ করে ট্রায়ালে চলে যান,
সেক্ষেত্রে যদি তার দৃষ্টান্তমূলক সাজা হয় 10-12 জন লোকের হুন্ডিওয়ালা, তাহলে তো একটা এক্সাম্পল ক্রিয়েট হবেই। গত অর্থবছর ব্যাংকিং চ্যানেলে প্রবাসীরা দেশে পাঠান $2,391 কোটি বেশি, প্রবৃদ্ধি ছাড়ায় 10.5 ভাগ। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গত 2 বছরে সরকারকে 180 কোটি টাকার ভ্যাট দিয়েছে গুগল, ফেসবুক, অ্যামাজন সহ 18টি কোম্পানি। জাতীয় রাজস্ব বোর্ডের দেয়া এই প্রতিবেদনে অসন্তোষ জানিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি জেবি হাসানের আদালত এ অসন্তোষ জানান। এছাড়া আগামী 5 নভেম্বরের মধ্যে এনবিআরকে প্রত্যেকটা সেক্টরে অর্থাৎ ডোমেইন ফি বিক্রি, তারপর লাইসেন্স ফি, ট্যাক্স, ভ্যাট এবং প্রত্যেকের বিষয়ে সুস্পষ্টভাবে একটি প্রতিবেদন দেওয়ার জন্য কোন কোন ক্ষেত্র থেকে তারা কত টাকা অর্জন করেছেন এবং কেন তারা ব্যর্থ হচ্ছেন এই আদায় করতে, এই বিষয়ে তাদেরকে একটি বিস্তারিত প্রতিবেদন দেওয়ার জন্য আজকে মাননীয় আদালত নির্দেশ দিয়েছেন। রাজশাহী শহরে 300-র বেশি রেস্তোরাঁয় প্রতিদিন প্রায় 10 লাখ টাকা লোকসান হচ্ছে। খাবার বিক্রি নেমে গেছে 3 ভাগের 1 ভাগে। কোটা আন্দোলন ঘিরে কমপ্লিট শাটডাউন এবং পরবর্তী ঘটনা প্রবাহে হোটেল রেস্তোরাঁয় ক্রেতা নেই বললেই চলে। এই অবস্থায় অনেকে ব্যবসা ছেড়ে দেওয়ার চিন্তাও করছেন। রাজশাহী শহরের এই রেস্তোরাঁয় ভিড় বেশি হয় সন্ধ্যায়, কিন্তু এখন নাশকতার শঙ্কা আর কারফিউর কারণে ওই সময়টাই প্রতিষ্ঠান বন্ধ রাখতে হচ্ছে মালিককে। দিনে ক্রেতা আসে না বললেই চলে। মানুষ কিন্তু নাই, আসলে লোকজনের ভেতরে এক ধরনের একটা ভীতি তো অবশ্যই কাজ করছে। শহরের 3 শতাধিক ক্যাফে রেস্তোরাঁয় গড়ে প্রতিদিন বিক্রি ছিল 25 থেকে 30 লাখ টাকা। কোটা সংস্কার আন্দোলন, নাশকতা আর কারফিউর কারণে এখন সেটা নেমেছে 3 ভাগের 1 ভাগে। এতে ব্যবসা গোটানোর চিন্তায় অনেকে। সন্ধ্যার পর থেকে রাতেই বেশি কাস্টমার হয় এবং আমাদের কারফিউ দেওয়ার পরে শিথিল করার পরেও কিন্তু আমাদের সমাধান হয় না। অনেক প্রতিষ্ঠান খুলতে পারেনি, এমন অনেক প্রতিষ্ঠান এই বন্ধ থাকার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এমন এই ক্ষতিগ্রস্তার কারণে অনেক প্রতিষ্ঠান দোকান ছেড়ে দেওয়ার চিন্তা ভাবনা করছে। ব্যবসায়ী নেতারা বলছেন ক্ষতি কমাতে হোটেল রেস্তোরাঁর জুলাই মাসের ভ্যাট সহনীয় পর্যায়ে রাখার আবেদন করা হয়েছে। হোটেল রেস্তোরাঁ মালিক সমিতি যারা আছেন তাদের সাথে আলোচনা করে আমরা একটা শর্ট লিস্ট নিয়ে তাদেরকে কিভাবে সাহায্য করা যায় এই ব্যাপারে আমরা সহযোগিতা করব। মাসিক ওয়াইজ ভ্যাট রিটার্ন দাখিল করতে হয়, তাদের বিষয়টা উনি দেখবে বলে এই আশ্বাসটা উনি করেছেন। তবে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হলে শিগগিরই ব্যবসা ঘুরে দাঁড়াবে বলে আশায় আছেন অনেক রেস্তোরাঁ মালিক। মোস্তাফিজ গনি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী। ব্যাহত হওয়ার আশঙ্কা থাকলেও যোগান ঠিক থাকায় দিনাজপুরের থেকে রংপুর বিভাগের 8 জেলায় জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রয়েছে। পার্বতীপুর ডিপো থেকে রাষ্ট্রায়ত্ত কোম্পানিগুলো তেল সরবরাহ করছে। সংশ্লিষ্টদের আশা, সরবরাহ সংকট না থাকায় আমন মৌসুমে বাড়তি তেলের চাপ সামাল দেওয়া যাবে। সম্প্রতি যাত্রীবাহী ট্রেন যোগাযোগ বন্ধ থাকলেও বিজিবি পাহারায় ওয়াগনের মাধ্যমে জ্বালানি তেল এসেছে পার্বতীপুরের পেট্রোলিয়াম কর্পোরেশন রেলহেড ডিপোতে। রাষ্ট্রায়ত্ত পদ্মা, মেঘনা ও যমুনা তেল কোম্পানির মাধ্যমে তা সরবরাহ হয়েছে রংপুরের 8 জেলায়। এখানে পুলিশ আছে, প্রশাসন আছে, আর্মি আছে, আমাদের কোনো সমস্যা নাই। আমরা এখান থেকে নিয়ে আমরা ঠাকুরগাঁ যাব, কোনো সমস্যা নাই। রাস্তায় আমরা কয়েকবার তেল নিয়েছি এবং এখানে পুলিশ প্রশাসন আছে, আর্মি আছে, আমরা সুন্দরভাবে তেল নিয়ে এখন দিনটা চলে যাচ্ছে। পাইপলাইনেও তেল আসায় জ্বালানির কোনো ঘাটতি নেই ডিপোতে। আমন মৌসুমে তেলের বাড়তি চাপ নিয়ে দুশ্চিন্তা তৈরি হলেও কোনো সমস্যা হয়নি। তেলের কোনো ঘাটতি নাই এবং আমাদের ডিলার ভাইগণ সবকিছু তাদের চাহিদা মতো তেল উত্তোলন করতে পারতেছেন এবং চলমান চাষাবাদ মৌসুমটাও আমরা মোটামুটি অনেকটাই রিকভারি করে আগে নিতে পারতেছি। ডিপো থেকে পাম্প ও পাম্প থেকে প্রান্তিক পর্যায়ে তেল সরবরাহ স্বাভাবিক রয়েছে। নিরাপত্তায় সহায়তা করেছে প্রশাসন। নীলফামারী জেলাতে কোনো পাম্পে তেল নাই, বন্ধ হয়ে গেছিল পাম্পটা, এরকম সমস্যা কেউ পড়ে। এখানে আর্মি ক্যাম্প করে দিছে, ক্যাম্প করার কারণে এটাতে আরও কোনো সমস্যা হয়নি। বর্তমানে ডিপোতে স্বাভাবিক তেল সরবরাহ হচ্ছে। আমরা সঠিক সময়ে সঠিকভাবে তেল অর্ডার সরবরাহ করলেই আমরা তেলটা সরবরাহ পাচ্ছি। আমাদের এর মধ্যে কোনো সরবরাহ বিঘ্ন ঘটেনি।
এই ডিপো থেকে প্রতিদিন গড়ে 15 লাখ লিটারের বেশি তেল রংপুর বিভাগের 8 জেলায় সরবরাহ করা হয়। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সপ্তাহের শেষ কার্যদিবসে সূচক ও লেনদেন বেড়েছে শেয়ার বাজারে। ডিএসইতে প্রধান সূচক বেড়েছে প্রায় 53 পয়েন্ট, লেনদেন হয় 552 কোটি টাকার শেয়ার, দর বেড়েছে 69 কোম্পানির শেয়ারের। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক বেড়েছে 52 পয়েন্ট। বৃহস্পতিবার লেনদেনের শুরুতে ইতিবাচক ঢাকা স্টকের সূচক। প্রথম 9 মিনিটে প্রধান সূচক বাড়ে 38 পয়েন্ট, এরপর শুরু হয় সূচকের উত্থান পতন। দিন শেষে ডিএসই সূচক বেড়েছে 53.46 পয়েন্ট, অবস্থান করছে 5333 পয়েন্টে। ডিএসইতে লেনদেন হয় 552 কোটি 75 লাখ টাকা, আগের দিনের চেয়ে লেনদেন বেড়েছে 82 কোটি টাকা। হাতবদলে অংশ নেয়া 398টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে 278টির, কমেছে 60টির এবং অপরিবর্তিত রয়েছে 60টি প্রতিষ্ঠানের শেয়ার দর। সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকায় প্রথম টেকনো ড্রাগস, দ্বিতীয় অগ্নি সিস্টেমস, তৃতীয় অবস্থানে সিপাল বিচ রিসোর্ট। শতাংশের দিক থেকে দর বৃদ্ধির তালিকায় প্রথম ইস্টার্ন ইন্স্যুরেন্স, দ্বিতীয় এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স, তৃতীয় অবস্থানে মিরাকল ইন্ডাস্ট্রিজ। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক বেড়েছে 52.01 পয়েন্ট, অবস্থান করছে 15,145 পয়েন্টে। লেনদেন হয় 338 কোটি 2 লাখ টাকা শেয়ার। একরামুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এবারে জানাবো বিশ্বের প্রধান মুদ্রার সাথে টাকার আজকের বিনিময় হার। অপরিবর্তিত যুক্তরাষ্ট্রের ডলারের দর বিনিময় হয়েছে 118 টাকা, যুক্তরাজ্যের পাউন্ডের দর বেড়েছে, বিনিময় হয়েছে 159 টাকায় 34 পয়সায়। বেড়েছে ইউরোর দরও, বিনিময় হচ্ছে 134 টাকা 24 পয়সায়। দর অপরিবর্তিত ভারতীয় রুপির, বিনিময় হয়েছে 1 টাকা 45 পয়সায়। কমেছে সৌদি রিয়ালের দর, বিনিময় হয়েছে 31 টাকা 60 পয়সায়। আরব আমিরাতের দিরহামের দর অপরিবর্তিত, বিনিময় হয়েছে 32 টাকা 28 পয়সায়। দর বেড়েছে কুয়েতি দিনারের, বিনিময় হয়েছে 388 টাকা 37 পয়সায়। মালয়েশিয়ান রিঙ্গিতের দর বেড়েছে, বিনিময় হয়েছে 26 টাকা 4 পয়সায়। সাম্প্রতিক বিষয়ে কথা বলতে আজ সরাসরি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের মুখোমুখি হবেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। দেখবেন রাত 8টায়। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজন।